নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমরা চাই আপনারা আমাদের বিষয়গুলো নিয়ে ভাবুন। আজ আমরা খার্চি উৎসব নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মানে আমাদের ভাবনা এইটুকুই যে এই উৎসবগুলো আমাদের মন মানসিকতাকে আরো বড় করুক। উৎসব আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে কাছে টানুক। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এই বার্তাটুকু আপনাদের মধ্যে সত্যি অর্থেই বিলিয়ে দিতে চাই যে উৎসব আমাদের মানসিকতাকে বড় করুক। আর আপনারা নিশ্চয়ই এতে সহমত পোষণ করেন। খার্চি আমাদের প্রত্যেকের উৎসব, ঠিক যেমন দুর্গাপূজা, ঠিক যেমন ঈদ, ঠিক যেমন বড়দিন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি উৎসবকে সকলের উৎসব বলে যদি উদযাপন করার রেশটুকু অন্তত মনের মধ্যে রাখতে পারি তাহলে আপত্তি থাকবে না বলে এই সমাজ মেনে নিতে পারে কি? এই ভাবনায় এই আয়োজন। আপনারা দেখছেন চিরন্তন ঐতিহ্য, এ রাজ্যের খার্চি উৎসব শুরু হয়ে গেছে। উদ্যোক্তারা ইতিমধ্যেই রাজ্যের সকল অংশের জনগণের উপস্থিতি কামনা করেছেন এবং সার্বিকভাবে প্রথম দিন থেকেই মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। আমরা এই আয়োজন আপনাদেরকে দেখাবো এবং এই আয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা বা রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ বিধায়কেরা এই আয়োজনে সামিল ছিলেন উদ্বোধনী মঞ্চে এবং তাদের বক্তব্য, তাদের কথা, এই উৎসবকে ঘিরে তাদের নিজেদের মনের কথা শোনাতে চাই আপনাদের। শুনুন। আমরা প্রতি বছরই এই দিনটির জন্য এই আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে খার্চি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, দর্শনার্থীরা আসেন। শুধু আমাদের ত্রিপুরার নয়, বাইরের থেকেও, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ধরে এখানে ত্রিপুরাতে আসছেন। আমাদের এই খার্চি পূজা আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ পরিবারের যে কুল দেবতা এবং তার ইতিহাসও আমাদের সামনে কীভাবে খার্চি পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে এবং যারা জনজাতিরা আছেন এখানে তাদের কাছে এই খার্চি পূজা হচ্ছে আরাধ্য এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয়, এখন জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হয়ে আমরা ছোটবেলায় আমার মনে আছে একদম ছোট, বিলকুল ছোট যখন ছিলাম
তখন থেকে এখানে আসতাম, তখন রাস্তাঘাট এখানে যে ব্রিজ যেটা আমরা এখন দেখছি খুব অনায়াসে আমরা আসছি, সেই সুবিধে ছিল না। প্রচুর জল ছিল নদীতে, এই পার থেকে ওপার আসতে নৌকা দিয়ে আসতে হতো, বহু সমস্যা, অ্যাক্সিডেন্টও হতো। সেসব ইতিহাস আমাদের যারা পুরনো ব্যক্তিরা আছেন সবাই জানেন। এটা এখন সার্বজনীন পূজা হিসাবে আখ্যায়িত হয়েছে। এটা কোনো একজন পার্টিকুলার কোনো জাতির বা ধর্মের এরকম না, সব ধর্মের, সব জাতির, সব সম্প্রদায়ের ব্যক্তিরা এখন এই কার্তিক পূজাতে আসে। এখানে 1780 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে যখন এই চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুর থেকে এই পুরাতন আগরতলায় স্থানান্তরিত করা হয় এবং পরবর্তী সময়কাল আমাদের আগরতলার মধ্যে রাজবাড়ি যখন স্থানান্তরিত হয়, কিন্তু এখানে কিন্তু এই যে চতুর্দশ দেবতা এই যে পুরাতন আগরতলা এখানেই রয়ে গেল। আমরা জানি 1949 সালে 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং একটা চুক্তি সম্পাদিত হয় এবং সেই চুক্তির অনুসারে এই ধরনের যে পূজা যারা রাজা মহারাজারা করেছেন ত্রিপুরার বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠিত করেছেন, তার পৃষ্ঠপোষকতা কিন্তু ত্রিপুরা সরকারের করতে হয়। তো সেই অনুযায়ী আমাদের এই যে এখানে পুজোগুলো হয় আমাদের ত্রিপুরা সরকার সেগুলো চালিয়ে যাচ্ছে এবং শুধু একদিনের পূজা নয়, 7 দিন ধরে এই পূজা এখানে চলে এবং এই 7 দিনের এখানে যে মেলার থেকে আরম্ভ করে এটাকে সামনে রেখে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে আয়োজন রাখা হয় এবং প্রচুর জনসমাগম হয়। আমি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক রতনবাবুর সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন যে 7 দিনে প্রায় 10 থেকে 15 লক্ষ লোকের মতো উনি যেটা আমাকে বললেন যে এই 7 দিনে এত লোক ত্রিপুরার বিভিন্ন প্রান্ত এবং বাইরের থেকেও প্রচুর লোক, আসাম থেকেও এখানে আসেন, বাংলাদেশ থেকেও আসেন, সেই কথাটা উনি বললেন। এখানকার যে আমাদের যে পুরোহিত, এখানে অনেকে আমরা কিন্তু যে পুরোহিত আমরা গতানুগতিকভাবে আমরা জানি, এখানে পুরোহিতদের চম্পাই বলে ডাকা হয়। তো চম্পাই যারা ওনারা এই পুজোটা করে থাকেন এবং এখানে যে আমাদের 14 দেবতা আমার পূর্ববর্তী বক্তা পুরো কোন কোন দেবতাদের এখানে পুজো হয় তার বিস্তারিত এখানে আলোচনা করেছেন, আমি আর এই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এখানে একটা বিশেষ যে বিষয় সেখানে হচ্ছে এই যে চতুর্দশ যে দেবতারা আছেন তাদের কিন্তু পূর্ণ বয়স কিন্তু মূর্তি নেই, তাদের খালি মস্তক মূর্তি এখানে আছে, আমরা সবাই জানি। এবং নিত্য যে পূজিত হয় তার মধ্যে মহাদেব, উমা এবং হরি 3 দেবতা দেবীদের পূজা হয় প্রতিদিন। কিন্তু আজকের দিনে অর্থাৎ আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথিতে এই 14 জন যে দেবতারা আছেন তাদেরকে বের করে তাদেরকে পূজা করা হয় এবং আমরা আজকে যে এখানে পূজার যে আসল উদ্দেশ্য এবং এতে করে আমাদের যে এখানে যত আমাদের কোনো যে পাপ করে থাকি আমরা সেই পাপগুলো মোচনের জন্য এই কার্তিক পূজা এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা জানি কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। আমি যখন বাইরে আমি থাকতাম পড়াশোনার সুবাদে আমি অনেক জায়গায় অনেক আশ্রমে যখন আমি যেতাম, যখন বলে সেখানে মহারাজই হোক বা যারা ওই আশ্রমের সাথে জড়িত, যখন শুনে ওরা যে আমি ত্রিপুরার থেকে এসেছি, আরে বলছে আরে আমরা তো ত্রিপুরায় গেছি, এখানকার মানুষ তো অত্যন্ত ভক্তির প্রিয় মানুষ, এখানে ভগবানের প্রতি প্রচণ্ড ওনারা যেভাবে পূজা অর্চনা করেন আমাদের জানা আছে। তো কার্তিক পুজো একটা শুভ শক্তির একটা পুজো এবং সুখ সমৃদ্ধির যে কার্তিক পূজার যদি আমরা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের নিজেদের তো হবেই সুখ সমৃদ্ধি, আমাদের রাজ্যেরও কিন্তু সেই সুখ সমৃদ্ধি আসবে এবং রোগ শোক থেকে এখান থেকে মুক্তি পাওয়া যায়। সমাজের যে মঙ্গল কামনার যে বিষয় সেটা কিন্তু এই কার্তিক যে দেবতারা আছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু ভাইব্রেট হয়ে সেখানে সমস্ত ত্রিপুরাতে সেটা ছড়িয়ে যায়। আমরা ত্রিপুরা সরকার ওনাদের আশীর্বাদ আমরা প্রতিনিয়ত আমরা নিই, সমস্ত ত্রিপুরাবাসীও সেই আশীর্বাদ নেন। আমরা যে
এই উৎসবকে কেন্দ্র করে এখানে বিভিন্ন এখানে বলা হয়েছে বিভিন্ন আমাদের যে লাইন ডিপার্টমেন্টে এখানে ওনাদের স্টলও এখানে লাগিয়েছেন। আমি ভিতরে ঢোকার সময় আজ দেখলাম, বাইরেও আমি দেখেছি অনেকটি জায়গায় যে এখানে স্টল তাদের যে বিভিন্ন উপাদান নিয়ে এখানে বসেছেন সেগুলো আমাদের ঢুকে এসছে। এবং এটা এই মেলাকে সামনে রেখে একটা ভাব যে বিনিময় সেটা কিন্তু এখানে হয় এবং আমাদের যে ভালোবাসা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন সেই মেলার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাই এবং আমাদের মধ্যে যে সৌভ্রাত ভ্রাতৃত্ব যে বোধ সেটাও কিন্তু জেগে ওঠে যে কোনো মেলাই হোক। এবং প্রতিটা মেলারই কিন্তু একটা আলাদা তার একটা রূপরেখা আছে, এক এক জায়গায় এক এক রকম। এবং আমি আশা করি আমাদের যে ঐতিহ্য পরম্পরা তার একটা এই মেলাকে সামনে রেখে তার একটা ব্রিজ আমি বলবো, একটা সেতু বন্ধন। এবং এখানে আমার পর্যটন মন্ত্রী মহোদয় আছেন, এখানে উনি পর্যটনকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, আমার সাথে প্রায়শ কথা বলেন। এবং আমরা চাইছি যে এখানে রিলিজিয়াস যে টেরোরিজম সেটাকে যাতে আরে বাড়ানো যায়। আমরা এই চতুর্দশ দেবতা যে বাড়ি সেটাকে আমরা রিলিজিয়াস যে একটা পর্যটন যে কেন্দ্র সেটাকেও আমরা আমাদের যে ক্যালেন্ডার তার মধ্যে আমরা ঢুকিয়েছি। আজকে এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে এখন মিশ্র যারা ভাষাভাষীর লোক এবং মিশ্র যে সংস্কৃতি সবার এখানে আমার মনে হয় একটা মিলন ক্ষেত্র এবং সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের এখানে সমাবেশ যে কারণে হয়। আপনারা শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই উৎসবটিকে তার মতো করে বর্ণনা করছেন, তিনি এই উৎসব সম্পর্কে স্মৃতিচারণ করছেন বলা যায়। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই কথাটুকুই আরেকবার বলতে চাইছি যে উৎসবগুলো আমাদের মন মানসিকতাকে যাতে বড় করে, আমরা যাতে ধর্মের সংকীর্ণতায় এ যাবতীয় আয়োজনগুলোকে মাপতে শুরু না করি যে এটা জনজাতিদের উৎসব বা এটা বাঙালিদের উৎসব বা এটা হিন্দুদের বা এটা মুসলমানের বা এটা খ্রিস্টানদের। এরকম ভাবে আমরা বছরভর এক একটা উৎসবকে যদি চিহ্নিতকরণে নেমে পড়ি তাহলে উৎসবগুলো সংকুচিত হবে, মানুষের অংশগ্রহণ কমবে। আমরা প্রতিটা উৎসবে যদি নিজেদের মতো করে নিজেদের ধর্মকে তো আর বিসর্জন দিয়ে নয়, কিন্তু মানুষে মানুষে মিলনের বার্তাটুকু যদি একসঙ্গে উদযাপন করতে পারি তাহলে এ যাবতীয় আয়োজনগুলো বা উৎসবগুলো সত্যি অর্থেই আনন্দে মেতে উঠবে। আর মনে রাখতে হবে এই উৎসবগুলো সরকারি আয়োজনে, অর্থাৎ সরকার তো সবার, সরকার তো একটি ধর্মের হয় না। সরকার যখন এই খার্চি পূজাকে মূলত আয়োজন করে তখন এই খার্চি পূজায় সকল অংশের নাগরিকের, সকল অংশের জনগণের সমান অধিকার থাকে। এ কোনো ব্যক্তিগত উদ্যোগের কোনো ফরমায়েশ অনুষ্ঠান নয়। দেখুন, সেই আলাদা দোকানের মধ্যে একটা ফিল্ড এর মধ্যে তৈরি হয়। তাছাড়া এখানে আমি একটু আগে যেটা বললাম যে এখানে প্রচুর যারা ব্যবসা সংক্রান্ত বহু স্টল এখানে লাগিয়েছে, তাতে করে অর্থনীতির কিন্তু একটা বিশেষ একটা স্থান এখানে আছে। এতে করে আমাদের যারা কুটির শিল্পের যারা শিল্পীরা আছেন তাদের যে শিল্পকলা এখানে দেখাতে পারবে, পাশাপাশি তাদের সামাজিক অর্থনৈতিকও সমৃদ্ধি হবে। আমার এখানে ত্রিপুরার মানুষ আমি বলতে দ্বিধা নেই, অত্যন্ত সংস্কৃতি প্রিয় মানুষ ত্রিপুরা। এবং প্রত্যেক মেলাকে কেন্দ্র করে এখানে আমরা ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ধরনের এই ধরনের যখনই যেসব জায়গায় এই ধরনের মেলা হয় তার ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয় আমাদের সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা আমরা করছি। এবং রাজ্য সরকার যতগুলো ভাষাভাষী এখানে আমরা সবাই জানি এখানে যারা জনজাতি গোষ্ঠীর যারা ভাই বোনেরা আছেন 19টা জাতি গোষ্ঠী, তাদের যে আলাদা আলাদা যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো যাতে বিকাশ হয় তার জন্য আমাদের সরকার প্রতিদিন আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে রাজ্য সরকার যাতে এই ধারাটাকে আমরা উজ্জীবিত করতে পারি তার জন্য আমরা সর্বপ্রথম সর্বধরনের আমরা চেষ্টা আমরা চালাচ্ছি। এখানে লুপ্তপ্রায় যে শিল্প মাধ্যমগুলো আছে সেগুলোকে আবার যে পুনরুজ্জীবিত করা তার ব্যবস্থা আমাদের সরকার তার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবারের বাজেটে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জনজাতিদের যে হারিয়ে যাওয়া বা এখনো যেগুলো বাদ্যযন্ত্রাদি আছে সেগুলোর যাতে একটা কর্মশালা ওয়ার্কশপ হয় তার জন্য আমরা এবারের বাজেটে প্রায় 3 কোটি টাকা আমরা রেখেছি।
তো এটা প্রতি বছরই থাকবে, যাতে হারিয়ে যাতে না যায়। আপনারা জানেন যে এই বাদ্যযন্ত্রের উপর ভিত্তি করে আমাদের জনজাতির একজনকে পদ্মশ্রী পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। আমরা গত 26শে জানুয়ারি আমরা সবাই জানি যে এই খাপচি পূজাকে সামনে রেখে, তার যে থিম, সেই থিমকে সামনে রেখে গত 26শে জানুয়ারি আমাদের সবাই জানেন যে দিল্লিতে যে কর্তব্য পথের মধ্যে যে টেবলো বেরোয়, সেখানে এই থিমকে রেখে আমরা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছি সবাই আপনারা জানেন। এবং 9ই এপ্রিল আমরা চাইছি যে সমস্ত ধরনের জাতি জনজাতি যাই হোক, আমরা সবাই যেন এই যে আমাদের সংস্কৃতিগুলো সেগুলো কোনো অবস্থায় যাতে হারিয়ে না যায়। আমি আমাদের যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় এবং ওনার টিমকে আমি বারবার বলেছি, পুতুল নাচ আমাদের কিন্তু হারিয়ে যাবে। ত্রিপুরাতে আগে আমরা ছোটবেলায় দেখেছি পুতুল নাচ থেকে আরম্ভ করে পুতুল নাচেরও যাতে একটা মানে এই ধরনের আয়োজন করা হয়। আমাদের কিছুদিন আগে 9ই এপ্রিল 2025-এ ধর্মনগরে আমাদের এখানে কিন্তু যাত্রা, আমরা যখন ছোটবেলায় আমরা দেখতাম এখানে বাইরের থেকে পর্যন্ত আসতো এখানে, ত্রিপুরার নিজেদের তো যারা যাত্রার সাথে যুক্ত ছিল। এবং এই যাত্রার মাধ্যমে কিন্তু আমাদের জীবনযাত্রা, যেটা আমাদের অনেক কিছু মানে বলা যায় না, কিন্তু যাত্রা নাটক এর মাধ্যমে কিন্তু মানুষের যে জীবনযাত্রা, সেই যে দর্পণ, সেই বিরোধ হিসাবে সেটা কিন্তু চলছে। সেই গভর্নমেন্টের উদ্যোগে নাট্য উৎসবও পালন করা হয়েছে। নাটকও কিন্তু আগে ত্রিপুরার খুব সমৃদ্ধ ছিল, বহু লোক এই নাটকে যুক্ত হয়ে ভারতবর্ষের বহু জায়গায় প্রতিযোগিতায় ওনারা ভালো নাম করেছেন। আমরা এই গত 1 বছরে জাতি জনজাতি গোষ্ঠীর যেসব আমাদের কালচারগুলো আছে, তার জন্য আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রায় 500 বা 500-র অধিক যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এই ত্রিপুরাতে হয়েছে। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে, প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মধ্যে আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে এখানে। তাছাড়া এখানে আপনারা সবাই জানেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি, এবং সেইগুলো কিন্তু ত্রিপুরাতে আছে। অর্থাৎ সংস্কৃতিকে কীভাবে ধরে রাখতে হবে, এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমেই কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয়, সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে, এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। শুধু তাই নয়, আমরা এখানে ফিল্ম যে ইনস্টিটিউট এবং এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায়ের যে কলকাতায় আছেন, তাদের সাথে যুক্ত হয়ে আমরা এই আমার মাননীয় পর্যটন মন্ত্রী এখানে আছেন, ওনার সময় উনি এই ডিপার্টমেন্ট দেখতেন, ওনার সময়ে এই ইনস্টিটিউট আমরা এখানে স্থাপন করেছি। ভালো কাজও চলছে। আগামী দিন আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগামী দিন আমরা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স আমার থেকে পাইলট সই করেছে, ডিপ্লোমা কোর্স, এতে করে আমি যখন ওখানে যাই আমাদের ইয়াং জেনারেশনে ইউথ যারা আছেন, জাতি জনজাতি, বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদেরই দেখেছি, তারা কিন্তু সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব এই ফিল্ম টেলিভিশনের যে বিভিন্ন মানে ট্রেনিং, সেইগুলোর ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি যে মানুষ আমাদের সাথে আছে এবং এই ধরনের ফেস্টিভ্যাল থেকে আমরা অনেক কিছু আমরা পাবো, এবং তার যে ধারাবাহিকতা সেটা আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা সেটাকে ধরে রাখবো সবার সহযোগিতার ব্যবস্থার মাধ্যমে। এবং আমি আবার এখানে যারা উপস্থিত হয়েছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন, তোমার 1607 সাল থেকে প্রথম পূজারী আসছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। এর থেকে আমল থেকে এই পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে, হরমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামেও পূজা হয় এবং উনি রাজা আমাদের রাজ্যে। কয়দিন থাকে 14টা ঠাকুর কয়দিন থাকে এখানে, আর বাকিগুলো কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছিল। 2 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মায়ের পুজো হয়। 7 দিন ব্যাপী এখানে সারথী পূজা হয়। মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে 14টা ঠাকুর কদিন থাকবে? এখানে থাকবে আজকে একদিনে, আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব।
কালকে সকালে শিফটিং হইব, 6 দিন এখানে থাকবো নির্মাণ। মূলত বলতে চাই যে এই খাসি পূজা ত্রিপুরার অন্যতম বৃহত্তর পূজা, যেটা 7 দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই চতুর্দেবতা মন্দিরে। এই মন্দির, এই পুজো প্রাচীন আমল থেকে চলে এসেছে, রাজা আমলের এই পুজো। এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে। এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজো করছে। এই পুজোর মেন পুরুষ এখনো রাজা আমল থেকে রাজচন্তাই চলছে। রাজচন্তাই এবং রাজচন্তাই যারা অ্যাসিস্ট্যান্ট আছে সবাই মিলে এই 14টা দেব দেবীর পুজো আরাধনা করা হয়। আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। বছরের মতো এখানে প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের 50,000 মতো লোক একদিনে সমাগম হয়। এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম হয়। এইটা একটা সমস্ত পুণ্যার্থী সমস্ত মানুষের একটা মিলন মেলা। এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের রাষ্ট্রের মধ্যে আছে। মানুষের যাতে কোনো সব রকম সিকিউরিটি ঠিক থাকে, মানুষের যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়, যাতে মানুষ একটা সুশৃঙ্খলভাবে মানুষের মেলাতে বেরোতে পারে, এনজয় করতে পারে, যাতে সমস্ত কারোর মানুষের সেফটি সিকিউরিটি থাকে, এগুলোর দিকে আমরা নজর রাখছি। আর আমরা আহ্বান করবো, আমাদের যদি ত্রিপুরার বাইরে থেকেও যদি মানুষ এখানে এনজয় করতে আসে তাহলে আমরা খুবই আনন্দিত হব। আমরা সবাইকে একসঙ্গে বুক পেতে নেব। প্রশাসনিক তরফ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে, মানে যারা আসবে তাদের কিভাবে ঢোকানো হবে, প্রশাসনিক কি কি ব্যবস্থা? প্রশাসনিক তরফ থেকে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এখানে সুরক্ষা বাহিনী মোতায়েন করা আছে। তার পাশাপাশি এখানে আমাদের ভলেন্টিয়ার মোতায়েন করা আছে, যেখানে স্কাউটস অ্যান্ড গাইড ভলেন্টিয়ার্স আছে, সিভিল ডিফেন্স আছে, আপদা মিত্র আছে। ওরা একসঙ্গে মিলে সিকিউরিটি ব্যাপারটা দেখছে, যেখানে মানুষের যেন কোনো দুর্ঘটনা না হয়, যেন কোনো মানুষ যদি কোথাও কোনো কিছু কেউ হারিয়ে যেতে পারে, ছোটো বাচ্চা হারিয়ে যেতে পারে, কেউ কোনো কিছু জিনিস হারিয়ে যেতে পারে। এছাড়া আরও অনেক কিছু ঘটনা হতে পারে, কেউ হয়তো বয়স্ক মানুষ যেতে পারছে না, এরকম আরও সমস্ত রকম জিনিসের হেল্প করার জন্য আমাদের প্রশাসন সঙ্গে রয়েছে। তাছাড়া আমাদের এখানে মানুষের এন্ট্রি এক্সিট করার জন্য রাস্তাতে অলরেডি ট্রাফিক, পুলিশ, সিএসআর এগুলো মোতায়েন করা হয়েছে। তার মধ্যে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে। আমাদের এখানে ফায়ার টেন্ডার আছে, যাতে কোনো রকম ফায়ার অ্যাক্সিডেন্ট না হয়। এগুলোর মাধ্যমে আমরা মানুষদেরকে আমাদের সার্ভিসগুলি দিয়ে যাচ্ছি এবং মেলা যাতে মানুষ খুব সুষ্ঠুভাবে, আনন্দভাবে, সম্পূর্ণভাবে এনজয় করতে পারবে, তার জন্য আমার সবার প্রতি আকাঙ্ক্ষা এবং আমার প্রার্থনা রইল। চতুর্দশ দেবতার এখানে যেটা আপনার দেখা আছে শুরু হয়েছিল উনি প্রথম এই পূজাকে শুরু করেন এবং এই পূজা বিনোদনের যদি আমরা হিসাব করি আজকে 5,000 বছরের বেশি হয়। 5,000 বছরের পূর্ব থেকে এই মন্দিরে আমাদের রাজারা রাজেন্দ্র তারা রাষ্ট্রীয় মর্যাদায় এই পুজোটা দিয়ে আসে এবং আজ অব্দি সেটা চালু আছে। 1949 মার্চের দেবীর এই চুক্তিতে উল্লিখিত ছিল তখন 24টা মন্দির রাজার দ্বারা পূজিত হইত তখন সারা রাজ্যে। এই 24টা মন্দির তখন ভারত সরকার হাতে সমর্থন করা হয় এবং তখন কথা ছিল রাজন্য যুগের যে পদ্ধতি, যে প্রথা মেনে যেগুলো কত এইভাবেই করতে হবে। সেই দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছিল এবং পুরো পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে রাজ্য সরকার উপর এবং এই কারণে এই মন্দিরের সেবা করতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক উনি সেবায়ক এই মন্দিরে। এখানে সেবায়ক থাকলেও উদয়পুরের এখানেও সেবায়ক মানে গুমতি জেলার নিয়ম এইভাবে মানে রাষ্ট্রীয়ভাবে এখানে দেখবেন ব্যান্ড পার্টি আছে ওই সময় ব্যান্ড পার্টির সহযোগিতা এবং তখন মানে আকাশে মানে ব্যান্ড করা হয়েছে ফায়ার দিয়ে এটাকে বলি দেওয়া হয়। এই যে বলি প্রথা তখন থেকে চলে আসছে এবং 5,000 বছর ধরে
হয়েছিল। এবং আমাদের এই 14 দেবতা আমরা যদি দেখি আজকে এটা খয়েরপুরের যে মন্দিরটা, এটা কিন্তু আদিতে এখানে ছিল, অরিজিনালি এটা ছিল উদয়পুর। কিন্তু আমাদের রাজারা যেখান যেখান থেকে এই যে রাজধানীটা পরিবর্তন করেছিল তখন সেখানে নিয়ে গেছে। তো এর আগে ছিল এটা আমাদের যে পূর্ববর্তী রাজার আমরা যদি দেখি, এটা ছিল বর্তমান যে কাছাড় জেলায়, হ্যাঁ বর্তমান কাছাড় জেলায় এটা প্রায় অনেক বছর, 1,000 বছর আগে। তখন দুই রাজার মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। দুই ভাইয়ের প্রতীক মহারাজ যতটুকু মনে হয়, তো ঝগড়া হওয়ার পরে দুই ভাইয়ের তো ছোট ভাই এই যে আমাদের যে 14 দেবতা এটা ছিন্ন করে নিয়ে, তার জন্য আমরা দেখতে পাই যে একমাত্র হিন্দু দেবদেবীর মধ্যে এমন একটা দেবদেবী যার আবক্ষ মূর্তি। এবং এটাও আমরা পাওয়া যায় যে ডিমাসা, যারা আমাদের সহোদর হিসাবে ত্রিপুরা রাজ্যের যারা আদিম ত্রিপুরীবাসী, তাদের সহোদর হিসাবে আমরা যদি দেখি যে ডিমাসারে কিন্তু তাদের মূর্তি আছে, কিন্তু তাদের মানে মস্তক থাকে। এবং ত্রিপুরা রাজ্যের ঠিক উল্টাটা, যেটা আমাদের মস্তক। তো তখন থেকে এটা প্রায় আজ থেকে বলতে গেলে প্রায় 5,500 বছর আগে তখন থেকে শুরু হয়েছে। স্যার অনেক ক্ষেত্রে এই আলোচনাগুলো আমাদের সত্যি অর্থেই আরেকবার জানান দিচ্ছে যে উৎসব সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। আমাদের আজকের এই আলোচনায় আমরা এটাই বলতে চাইছি যে আসুন উৎসবে আমাদের সকলের মন মানসিকতা বড় হোক, এই উৎসবের রেশগুলো চলুক বছরভর। উৎসব শেষ, তারপর আমরা আবার নিজেদের মতো করে বিভাজন তৈরি করে নিলাম, আমরা নিজেদের মতো করে এক একটা দল, এক একটা গোষ্ঠী অপরকে অপমান করতে শুরু করে দিলাম, তাহলে উৎসবগুলো ফিকে হয়ে যায়। দেখুন, যে আমরা প্রতি বছরই এই দিনটির জন্য, এই আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে খাচ্ছি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, দর্শনার্থীরা আসেন। শুধু আমাদের ত্রিপুরার নয়, বাইরের থেকেও, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ধরে এখানে ত্রিপুরাতে আসছেন। আমাদের এই খার্চি পুজো আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ পরিবারের কুল দেবতা, এবং তার ইতিহাসও আমাদের সামনে কীভাবে খার্চি পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যারা জনজাতিরা আছেন এখানে, তাদের কাছে এই খার্চি পূজা হচ্ছে আরাধ্য। এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদেরই এটা পূজা নয়, এখন জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হয়ে, আমরা ছোটবেলায় আমার মনে আছে, একদম ছোট, বিলকুল ছোট যখন ছিলাম তখন থেকে এখানে আসতাম। তখন রাস্তাঘাটও এখানে যে ভিড় যেটা আমরা এখন দেখছি খুব অনায়াসে আমরা আসছি, সেই সুবিধে ছিল না।
প্রচুর জল ছিল নদীতে, এই পার থেকে ওপার আসতে নৌকা দিয়ে আসতে হতো, বহু সমস্যা, অ্যাক্সিডেন্টও হতো। সেসব ইতিহাস আমাদের যারা পুরনো ব্যক্তিরা আছেন সবাই জানেন। এটা এখন সার্বজনীন পূজা হিসাবে আখ্যায়িত হয়েছে। এটা কোনো একজন পার্টিকুলার কোনো জাতির বা ধর্মের এরকম না, সব ধর্মের, সব জাতির, সব সম্প্রদায়ের ব্যক্তিরা এখন এই খার্চি পূজাতে আসে। এখানে 1780 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে যখন এই চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুর থেকে এই পুরাতন আগরতলায় স্থানান্তরিত করা হয় এবং পরবর্তী সময় যখন আমাদের আগরতলার মধ্যে রাজবাড়ি যখন স্থানান্তরিত হয়, কিন্তু এখানে কিন্তু এই যে চতুর্দশ দেবতা এই যে পুরাতন আগরতলা এখানেই রয়ে গেল। আমরা জানি 1949 সালে 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং একটা চুক্তি সম্পাদিত হয় এবং সেই চুক্তি অনুসারে এই ধরনের যে পূজা যারা রাজা মহারাজারা করেছেন, ত্রিপুরার বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠিত করেছেন, তার পৃষ্ঠপোষকতা কিন্তু ত্রিপুরা সরকারের করতে হয়। তো সেই অনুযায়ী আমাদের এই যে এখানে পুজোগুলো হয়, আমাদের ত্রিপুরা সরকার সেগুলো চালিয়ে যাচ্ছে এবং শুধু একদিনের পূজা নয়, 7 দিন ধরে এই পূজা এখানে চলে এবং এই 7 দিনের এখানে যে মেলার থেকে আরম্ভ করে এটাকে সামনে রেখে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে আয়োজন রাখা হয় এবং প্রচুর জনসমাগম হয়। আমি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক রতনবাবুর সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন যে 7 দিনে প্রায় 10 থেকে 15 লক্ষ লোকের মতো উনি যেটা আমাকে বললেন যে এই 7 দিনে এত লোক ত্রিপুরার বিভিন্ন প্রান্ত এবং বাইরের থেকেও প্রচুর লোক, আসাম থেকেও এখানে আসেন, বাংলাদেশ থেকেও আসেন, সেই কথাটা উনি বললেন। এখানকার যে আমাদের যে পুরোহিত, এখানে অনেকে আমরা কিন্তু যে পুরোহিত আমরা গতানুগতিকভাবে আমরা জানি, এখানে পুরোহিতদের চন্তাই বলে ডাকা হয়। তো চন্তাই যারা ওনারা এই পুজোটা করে থাকেন এবং এখানে যে আমাদের 14 দেবতা, আমার পূর্ববর্তী বক্তা পুরো কোন কোন দেবতাদের এখানে পুজো হয় তার বিস্তারিত এখানে আলোচনা করেছেন, আমি আর এই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এখানে একটা বিশেষ যে বিষয় সেখানে হচ্ছে এই যে চতুর্দশ যে দেবতারা আছেন তাদের কিন্তু পূর্ণ বয়স কিন্তু মূর্তি নেই, তাদের খালি মস্তক মূর্তি এখানে আছে, আমরা সবাই জানি। এবং নিত্য যে পূজিত হয় তার মধ্যে মহাদেব, উমা এবং হরি, 3 দেবতা দেবীদের পূজা হয় প্রতিদিন। কিন্তু আজকের দিনে অর্থাৎ আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথিতে এই 14 জন যে দেবতারা আছেন তাদেরকে বের করে তাদেরকে পূজা করা হয় এবং আমরা আজকে যে এখানে পূজার যে আসল উদ্দেশ্য এবং এতে করে আমাদের যে এখানে যত আমাদের কোনো যে পাপ করে থাকি আমরা, সেই পাপগুলো মোচনের জন্য এই খাচ্ছি এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা জানি কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। আমি যখন বাইরে আমি থাকতাম পড়াশোনার সুবাদে, আমি অনেক জায়গায় অনেক আশ্রমে যখন আমি যেতাম, যখন বলে সেখানে মহারাজই হোক বা যারা ওই আশ্রমের সাথে জড়িত, যখন শুনে ওরা যে আমি ত্রিপুরা থেকে এসেছি, আরে বলছে আরে আমরা তো ত্রিপুরায় গেছি, ওখানকার মানুষ তো অত্যন্ত ভক্তির প্রিয় মানুষ, এখানে ভগবানের প্রতি প্রচণ্ড ওনারা যেভাবে পূজা অর্চনা করেন আমাদের জানা আছে। তো খাচ্ছি পুজো একটা শুভ শক্তির একটা পুজো এবং সুখ সমৃদ্ধি যে খাচ্ছি পূজার, যদি আমরা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের নিজেদের তো হবেই সুখ সমৃদ্ধি, আমাদের রাজ্যেরও কিন্তু সেই সুখ সমৃদ্ধি আসবে এবং রোগ শোক থেকে এখান থেকে মুক্তি পাওয়া যায়। সমাজের যে মঙ্গল কামনার যে বিষয় সেটা কিন্তু এই খাচ্ছির যে দেবতারা আছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু ভাইব্রেট হয়ে সেখানে সমস্ত ত্রিপুরাতে সেটা ছড়িয়ে দেয়। আমরা ত্রিপুরা সরকার ওনাদের আশীর্বাদ আমরা প্রতিনিয়ত আমরা নিই, সমস্ত ত্রিপুরাবাসীও সেই আশীর্বাদ নেন। আমরা যে এই উৎসবকে কেন্দ্র করে এখানে বিভিন্ন এখানে বলা হয়েছে বিভিন্ন আমাদের যে লাইন ডিপার্টমেন্টের
এখানে ওনাদের স্টলও এখানে লাগিয়েছেন। আমি ভিতরে ঢোকার সময় আজ দেখলাম, বাইরেও আমি দেখেছি অনেক জায়গায় যে এখানে স্টল, তাদের যে বিভিন্ন উপাদান নিয়ে এখানে বসেছেন সেগুলো আমাদের চোখে এসছে। এবং এটা এই মেলাকে সামনে রেখে একটা ভাব যে বিনিময়, সেটা কিন্তু এখানে হয়। এবং আমাদের যে ভালোবাসা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন, সেই মেলার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাই। এবং আমাদের মধ্যে যে সৌভ্রাত ভাতৃত্ব যে বোধ, সেটাও কিন্তু জেগে ওঠে, যে কোনো মেলাই হোক। এবং প্রতিটা মেলারই কিন্তু একটা আলাদা তার একটা রূপরেখা আছে, এক এক জায়গায় এক এক রকম। এবং আমি আশা করি আমাদের যে ঐতিহ্য পরম্পরা, তার একটা এই মেলাকে সামনে রেখে তার একটা ব্রিজ, আমি বলবো একটা সেতু বন্ধন। এবং এখানে আমার পর্যটন মন্ত্রী মহোদয় আছেন এখানে, উনি পর্যটনকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন। আমার সাথে প্রায় আমাদের আজকের এই আলোচনাটি আমরা শেষ করব যেতে যেতে এই উৎসব সম্পর্কিত মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং প্রাসঙ্গিক আরো যা তা আপনাদের আরেকবার শোনাবো। আপনারা ভালো থাকবেন সবাই এবং উৎসবের আনন্দে মেতে উঠুন, খার্চি পুজোয় যান। এই উৎসবগুলোতে আমরা সবাই, শুধু এই উৎসবটি নয়, বছরভর বিভিন্ন ধর্ম এবং বর্ণের প্রতিটি উৎসবে আমরা যাতে সামিল হই, একে অপরকে যাতে অন্তত এই দিনগুলোতে বড় মন আমরা যাতে পেতে পারি, সেই উদ্দেশ্যে যাতে উৎসবগুলো পালিত হয় তার অঙ্গীকার করি। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয় বা ভাবনায় আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। তখনই যেসব জায়গায় এই ধরনের মেলা হয় তার ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয়, আমাদের সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা আমরা করছি। এবং রাজ্য সরকার যতগুলো ভাষাভাষী এখানে, আমরা সবাই জানি এখানে যারা জনজাতি গোষ্ঠীর যারা ভাই বোনেরা আছেন, 19টা জাতি গোষ্ঠী,
তাদের যে আলাদা আলাদা যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো যাতে বিকাশ হয় তার জন্য আমাদের সরকার প্রতিদিন আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে। রাজ্য সরকার যাতে এই ধারাটাকে আমরা উজ্জীবিত করতে পারি তার জন্য আমরা সর্ব ধরনের আমরা চেষ্টা আমরা চালাচ্ছি। এখানে লুপ্তপ্রায় যে শিল্প মাধ্যমগুলো আছে সেগুলোকে আবার যে পুনরুজ্জীবিত করা তার ব্যবস্থা আমাদের সরকার তার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবারের বাজেটে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জনজাতিদের যে হারিয়ে যাওয়া বা এখনো যেগুলো বাদ্যযন্ত্রাদি আছে সেগুলো যাতে একটা কর্মশালা ওয়ার্কশপ হয় তার জন্য আমরা এবারের বাজেটে প্রায় 3 কোটি টাকা আমরা রেখেছি। তো এটা প্রতি বছরই থাকবে যাতে হারিয়ে যাতে না যায়। আপনারা জানেন যে এই বাদ্যযন্ত্রের উপর ভিত্তি করেও আমাদের জনজাতির একজনকে পদ্মশ্রী পর্যন্ত উপাধি দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। আমরা গত 26শে জানুয়ারি আমরা সবাই জানি যে এই খাপচি পূজাকে সামনে রেখে তার যে থিম সেই থিমকে সামনে রেখে গত 26শে জানুয়ারি আমাদের সবাই জানেন যে দিল্লিতে যে কর্তৃপক্ষ পথের মধ্যে যে টেপনো বেরোয় সেখানে এই থিমকে রেখে আমরা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছি বর্তমান সবাই আপনারা জানেন। এবং 9 এপ্রিল আমরা চাইছি যে সমস্ত ধরনের জাতি জনজাতি যাই হোক আমরা সবাই যেন এই যে আমাদের সংস্কৃতিগুলো সেগুলো কোনো অবস্থায় যাতে হারিয়ে না যায়। আমি আমাদের যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় এবং ওনার টিমকে আমি বারবার বলেছি পুতুল নাচ আমাদের কিন্তু হারিয়ে যাচ্ছে। ত্রিপুরাতে আগে আমরা ছোটোবেলায় দেখেছি পুতুল নাচ থেকে আরম্ভ করে পুতুল নাচেরও যাতে একটা মানে এই ধরনের আয়োজন করা হয়। আমাদের কিছুদিন আগে 9 এপ্রিল 2025-এ ধর্মনগরে আমাদের এখানে কিন্তু যাত্রা আমরা যখন ছোটোবেলায় আমরা দেখতাম এখানে বাইরের থেকে পর্যন্ত আসতো এখানে ত্রিপুরার নিজেদের তো যারা যাত্রার সাথে যুক্ত ছিল এবং এই যাত্রার মাধ্যমে কিন্তু আমাদের জীবনযাত্রা যেটা আমাদের অনেক কিছু মানে বলা যায় না কিন্তু যাত্রা নাটক এর মাধ্যমে কিন্তু মানুষের যে জীবনযাত্রা সেই যে দর্পণ সে বিরোধ হিসাবে সেটা কিন্তু চলছে। সেই গভর্নমেন্টের উদ্যোগে নাট্য উৎসবও পালন করা হয়েছে। নাটকও কিন্তু আগে ত্রিপুরায় খুব সমৃদ্ধ ছিল, বহু লোক এই নাটকে যুক্ত হয়ে ভারতবর্ষের বহু জায়গায় প্রতিযোগিতায় ওনারা ভালো নাম করেছেন। আমরা এই গত 1 বছরে জাতি জনজাতি গোষ্ঠীর যেসব আমাদের কালচারগুলো আছে তার জন্য আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রায় 500 বা 500-র অধিক যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এই ত্রিপুরাতে হয়েছে। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মতো আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে এখানে। তাছাড়া এখানে আপনারা সবাই জানেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি এবং সেইগুলো কিন্তু ত্রিপুরাতে আছে। অর্থাৎ সংস্কৃতিকে কীভাবে ধরে রাখতে হবে এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয় সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। শুধু তাই নয়, আমরা এখানে ফিল্ম যে ইনস্টিটিউট এবং এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায়ের যে কলকাতায় আছেন তাদের সাথে যুক্ত হয়ে আমরা এই আমার মাননীয় পর্যটন মন্ত্রী এখানে আছেন, ওনার সময় উনি ডিপার্টমেন্ট দেখতেন, ওনার সময়ে এই ইনস্টিটিউট আমরা এখানে স্থাপন করেছি। ভালো কাজও চলছে। আগামী দিন আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগামী দিন আমরা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স আমার থেকে ফাইলও সই করেছে, ডিপ্লোমা কোর্স। এতে করে আমি যখন ওখানে যাই আমাদের ইয়াং জেনারেশনে ইউথ যারা আছেন জাতি জনজাতি বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদেরই দেখেছি তারা কিন্তু সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব এই ফিল্ম টেলিভিশনের যে বিভিন্ন মানে ট্রেনিং সেইগুলোর ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি যে মানুষ আমাদের সাথে আছে এবং এই ধরনের ফেস্টিভ্যাল থেকে আমরা অনেক কিছু আমরা পাবো এবং তার যে ধারাবাহিকতা সেটা আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা সেটাকে ধরে রাখবো সবার সহযোগিতার ব্যবস্থার মাধ্যমে। এবং আমি আবার এখানে যারা উপস্থিত হয়েছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন আজকে এই খাসি উৎসব ও তার যে প্রদর্শনী সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।
তোমার 1660 সাল থেকে। প্রথম পূজারী আসছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। এর থেকে আমল থেকে এই পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে, হরমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মা নামেও পূজা হয়, এবং উনি রাজা আমাদের ত্রিপুরা রাজ্যে। কয়দিন থাকে 14টা ঠাকুর কয়দিন থাকে এখানে, আর বাকিগুলো কোথায়? কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছিল। 2 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মায়ের পুজো হয়। 7 দিন ব্যাপী এখানে সাক্ষী পূজা হয়। মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে 14টা ঠাকুর কদিন থাকবে? এখানে থাকবে আজকে একদিনে, আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব, কালকে সকালে শিফটিং হইব, 6 দিন এখানে থাকবে মেন মন্দির। মূলত বলতে চাই যে এই খাসি পূজা ত্রিপুরার অন্যতম বৃহত্তর পূজা, যেটা 7 দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই 14 দেবতা মন্দিরে। এই মন্দির, এই পুজো প্রাচীন আমল থেকে চলে এসেছে, রাজা আমলের এই পুজো। এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে। এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজো করছে। এই পুজোর মেন পুরুষ এখনও রাজা আমল থেকে রাজতন্ত্রাই চলছে। রাজতন্ত্রাই এবং রাজতন্ত্রাই যারা অ্যাসিস্ট্যান্ট আছে, সবাই মিলে এই 14টা দেবীর পুজো আরাধনা করা হয়। আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। বছরের মতো এখানে প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের 50,000 মতো লোক একদিনে সমাগম হয়। এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম।